আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ৫টি মানুষের কাছে, ৫টি আত্মীয়স্বজনের কাছে, ৫ জন বন্ধু-বান্ধবের কাছে মানে মিনিমাম ৫ জনের কাছে দাওয়াতি কার্যক্রম পৌঁছাতে হবে। কারণটা আমি এখন বলি সেটা হলো বাই এনি চান্স আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেকোনো কারণবশত যদি আপনার একটু কোরআন পড়তে অসুবিধা হয়ে যায়, একটু যদি লেট হয়ে যায় কিংবা কোনো কারণবশত আল্লাহ মাফ করুক ছিল আমুকটা ক্লাস ছিল, তো এই রিভিশন পড়া দিতে গিয়ে আপনাদের কোন অক্ষরে সবচেয়ে বেশি সমস্যা হয়েছে বা কোন অক্ষরটা আপনার কাছে কঠিন লাগে একটু বলুন তো দেখি। কোন অক্ষরটা কঠিন লাগে? কোন অক্ষরটা কঠিন লাগে? একটা বিষয় মাথায় রাখবেন, আমরা যেহেতু মানুষ, আমাদের ব্রেনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে ডিজাইন করেছেন, আমরা যখন নতুনত্ব কিছু শিখি তখন কিন্তু স্বাভাবিকভাবেই আমাদের ব্রেনের এটা প্রবণতা অভ্যাস হলো পিছনের জিনিসগুলোকে আমরা আস্তে আস্তে ভুলে যাই। তো পড়ার ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটি তাই। তো সুতরাং আপনি যখন সামনে নতুন নতুন পড়া পড়ছেন, নতুন নতুন বিষয় শিখছেন কিন্তু পিছনের পড়াগুলো দাওর করছেন না, পিছনের পড়াগুলো রিভিশন করছেন না, তখন কিন্তু আপনি আস্তে আস্তে পিছনের পড়া ভুলে যাবেন, মানে ওইদিকে আগাবেন এদিকে পিছাবেন। সুতরাং যখনই সময় পাবেন, যখনই একটু ফ্রি টাইম পাবেন তখনই কিন্তু আপনাকে পিছনের পড়াগুলো প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, যতটুকু বুঝতে পারছি মোটামুটি প্রায় কঠিন কঠিন যে অক্ষরগুলো রয়েছে প্রত্যেকটা অক্ষরগুলোতেই মূলত একটু একটু করে আপনাদের সমস্যা আছে। সো যেহেতু গত ক্লাসে আমরা সেভাবে আপনাদেরকে রিভিশনটা পড়িয়ে দিতে পারিনি, তাহলে চলুন আমরা একটু যে কঠিন কঠিন হরফগুলো আছে জাস্ট একবার করে উচ্চারণগুলো করে আমরা নতুন পড়ায় যাব এবং আজকে কিন্তু হিউজ পরিমাণ পড়া হবে ইনশাআল্লাহ। আপনারা যদি সাথে থাকেন এবং আপনারা যদি সময় দিয়ে সহযোগিতা করেন, সময় লাগবে না। আল্লাহ যদি তাওফিক দান করেন এবং আপনারা যদি ধৈর্য ধারণ করতে পারেন, ও আল্লাহ খুব সময়ের মধ্যেই আমরা ইনশাআল্লাহ আমরা খুব হরফগুলো শেষ করে আবার রিভিশনের দিকে যেতে পারবো ইনশাআল্লাহ। আমার মোবাইল স্ক্রিন দেখা যায়? মোবাইল স্ক্রিন দেখা যায়? আচ্ছা, হামজা অক্ষর এটা খুবই সহজ। এটাকে আমরা আলিফ বলি এবং এটাকে আমরা হামজা বলি। আলিফ কখন বলা হয়? যখন এটা একদম ফাঁকা থাকে তখন তাকে বলা হয় আলিফ। আর যখন আলিফের উপর কোনো কিছু পাওয়া যায় তখন তাকে বলা হয় হামজা। সূত্রটি হচ্ছে আলিফে যখন জের জবর পেশ অথবা সুকুন তাসদিদ পাওয়া যায় আলিফকে তখন হামজা বলা হয়। আর এই হামজা অক্ষর হলকের শুরু হতে শক্ত করে পড়তে হয়। তাহলে হামজা অক্ষর হলকের শুরু হতে শক্ত করে পড়তে হয়। কি করে? হামজা, হামজা, হামজা। এবং এটাকে যখন আমরা আলিফ বলবো তখন অবশ্যই শেষে কিন্তু ফ অক্ষরটি আসবে। আলিফ আলিফ এরকম নয়, বরং আলিফ 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 বাতাস বের হয়ে যাবে মুখ থেকে। তাহলে পড়ছি ১ নাম্বার ঘর, লক্ষ্য করুন। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, হামজা পেশ উ, হামজা জের ই, হামজা জবর আ, হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ। এবার আমার সাথে সাথে সবাই বলবেন হামজা জবর কি? আ, হামজা জের ই, হামজা পেশ উ। কোনো কঠিন কিছুই নেই, জাস্ট শক্ত করে জোরে সোরে পড়বেন। ২ নাম্বার অক্ষর হচ্ছে বা। এটা স্বাভাবিক, একদম সিম্পল, শুধু ব আকার বা বললেই হয়ে যায়। আমরা পড়ে শোনাচ্ছি শুধুমাত্র একটি ঘর যেহেতু অনেক সোজা। বা। আচ্ছা, ৮ নাম্বারটা পড়ি। বা পেশ বু, বা জের বি, বা জবর বা, বা পেশ বু,
বা জের বি, বা জবর বা, বুবিবা। এই বা অক্ষরটি উচ্চারণ হয় কোথা থেকে? বা অক্ষরটি উচ্চারণ হয় দুই ঠোঁট থেকে, দুই ঠোঁট থেকে। এবার যে অক্ষরটি নিয়ে আমরা বলবো সে অক্ষরটির নাম হচ্ছে তা। অক্ষরের নাম কি? অক্ষরের নাম হচ্ছে তা। এই তা অক্ষরের মাখরাজ কোথায়? তা অক্ষরের মাখরাজ হচ্ছে জিহ্বার আগা, সামনের, উপরের বড় দুই দাঁতের আগার সাথে না গোড়ার সাথে? গোড়ার সাথে লাগিয়ে, জিহ্বার আগা, সামনের, উপরের বড় দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে একালিফ টান দিয়ে অক্ষরটি উচ্চারণ করতে হয়। তবে মজার ব্যাপার হলো অক্ষরটি উচ্চারণ করতে কোনো রকম কোনো প্যারা নেই, কোনো কষ্ট নেই, স্বাভাবিকভাবে ত আকার তা মুখ খুলে উচ্চারণ করলেই হয়ে যায়। পরে শোনাচ্ছি 15 নাম্বার ঘর। তা জবর তা, তা জের তি, তা পেশ তু, তা জবর তা, তা জের তি, তা পেশ তু, তাতিতু, তাতিতু। এইবার যে অক্ষরটি সামনে নিয়ে আসছি অক্ষরটির নাম হচ্ছে হ্যাঁ। আচ্ছা, এই অক্ষরটির মাখরাজ হলো জিহ্বার আগা, সামনের, উপরের বড় দুই দাঁতের আগার সাথে লাগিয়ে, আগার সাথে লাগিয়ে পাতলা করে, নরম করে, একদম আলতো ভাবে হালকা ঠান্ডা বাতাস বের করে অক্ষরটি উচ্চারণ করতে হয়। যেমন হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এক নাম্বার ঘর পড়ে শোনাচ্ছি। হ্যাঁ জবর হ্যাঁ, হ্যাঁ জের থি, হ্যাঁ পেশ সু, তাসিসু, তাসিসু, হ্যাঁ পেশ সু, সা জের থি, সা জবর থা, সুসিসা, সুসিসা, সুসিসা। একদম পাতলা করে পড়তে হবে। তারপরে যে অক্ষর, অক্ষরটি হচ্ছে জিম। মাখরাজ কোথায়? জিহ্বার মধ্যখান, তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে অক্ষরটি উচ্চারণ করতে হয় শক্ত করে। জি, জিম। এক নাম্বার করে পড়ে শোনাচ্ছি। জিম জবর যা, জিম জের জি, জিম পেশ জু, জাজিজু, জাজিজু, জাজিজু। পাতলা করলে কিন্তু আবার রাল হয়ে যাবে। রাজিজু পাতলা হলে রাল হয়ে যাবে, শক্ত করতে হবে। জাজিজু, জাজিজু। তারপরে যে অক্ষরটি, অক্ষরটির নাম হচ্ছে হা। বাতাস বের করে, এই হা অক্ষরের বাতাসটা আমার ফোন থেকে পাস হয় না আপনাদের কাছে। মোটামুটি হয়তো অনেকের কাছে যেতে পারে, অধিকাংশ ক্ষেত্রে যায় না। যাই হোক, এই হা অক্ষরের মাখরাজ হচ্ছে কণ্ঠনালীর মাঝখান থেকে, অর্থাৎ গলার মধ্যখান থেকে শ আওয়াজ করে বাতাস বের করে এই হা অক্ষরটি উচ্চারণ করতে হয়। পড়ে শোনাচ্ছে এক নাম্বার খন। হা জবর হা, হা জের হি, হা পেশ হু, হা পেশ হু, হা জের হি, হা জবর হা, হু হি হা, হু হি হা। তারপরে যে অক্ষরটি দেখা যায় অক্ষরটির নাম হচ্ছে খ। ঠিক আছে, তাহলে এই অক্ষরটির মাখরাজ হচ্ছে কণ্ঠনালীর শেষ ভাগ। কণ্ঠনালীর শেষ হতে একটি খড়খড়ে রকমের আওয়াজ বের করে এই অক্ষরটি উচ্চারণ করতে হয়। যেমন মাছের কাঁটা যখন গলায় বিঁধে যায়, এই মাছের কাঁটা আমরা যখন গলা থেকে বের করতে চাই আমরা একটি আওয়াজ করি, এরকম আমরা আওয়াজ করি। ঠিক ওই রকম একটু আওয়াজ করে অক্ষরটি উচ্চারণ করতে হয়। যেমন খ, 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 খ। পড়ে শোনাচ্ছি এক নাম্বার ঘর। খ জবর খ, খ জের খি, খ পেশ খু, খ খি খু, খ খি খু, খ খি খু, খ খি খু। তারপরে ডাল, এই অক্ষরটি খুব সহজ, স্বাভাবিক, সিম্পল, সাধারণ। ডাল। এক নাম্বার করে পড়ে শোনাচ্ছি। ডাল জবর দা, ডাল জের দি, ডাল পেশ দু, দাদি দু, দাদি দু। তারপরে যে অক্ষরটি দেখা যায় অক্ষরটির নাম হচ্ছে রাল। ওই যে ছায়ের মতো করে পাতলা করে জিহ্বার আগা, সামনের উপরের বড় দুই দাঁতের আগার সাথে লাগিয়ে পাতলা করে রাল, রাল,
জিহ্বার আগা বের করেন, বের করে উপরের বড় দুই দাঁত দিয়ে আলতো করে চাপ দিয়ে ধরে লাল, এক নাম্বার করে পড়ে শোনাচ্ছি। লাল জবরে লাল জের রি লাল পেশ রু লালিরু 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 লালিরু। তারপরে সর্বশেষ পুরাতন পড়ার এক নাম্বার করে যে অক্ষরটা দেখা যায় অক্ষরটির নাম হচ্ছে র র র র র র র। এই র অক্ষরের উপর জবর আসলে পেশ আসলে মোটা হয়, জের আসলে পাতলা হয়। মাখরাজ কোথায়? জিহ্বার আগার পিঠ, জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে র অক্ষরটি মোটা করে উচ্চারণ করতে হয়। জিহ্বার আগা পিঠ তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে মোটা করে অক্ষরটি উচ্চারণ করতে হয়। জবরে পেশে মোটা হয়, জেরে চিকন বা পাতলা হয়। তাহলে পড়ছি এক নাম্বার ঘর। র জবর র, র জের রি, র পেশ রু, র জবর র, র জের রি, র পেশ রু, র জবর র, র জের রি, র পেশ রু, র রি রু, র রি রু, র রি রু, র রি রু। এবং অনেকের শুনছি র অক্ষরের সুকুনের ঘর পড়তে গেলে একটু সমস্যা হচ্ছে। সমস্যার কিছু নাই, জাস্ট খালি জিহ্বাটা যেন বারবার না কাঁপে, আর আর এরকম যেন না কাঁপে, তাহলেই হবে। 35 নাম্বার ঘর হামজা জবর আ যুক্ত হবে র এর সাথে। আও 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 আর 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 এরকম নয়, আও 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 আও। হারকাতের বাম পাশে যদি সুকুন অক্ষর পাওয়া যায়, হারকাতের সাথে সুকুন অক্ষর যুক্ত করে পড়তে হয়। তো এই ছিল মূলত আমাদের এতদিনকার প্রায় 10টি অক্ষর। প্রায় মোটামুটি 8-10টা ক্লাসের মধ্যে আমরা এই 10টি অক্ষর শেষ করেছি। এই ছিল আমাদের মূলত পুরাতন পড়া। তো আশা করছি পুরাতন পড়া আপনাদের মোটামুটি আগে থেকেই যতটুকু প্র্যাকটিস ছিল, এখন আমরা একবার করে স্মরণ করিয়ে দেওয়ার কারণে মোটামুটি আপনাদের আবার স্মরণ এসে গিয়েছে ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে চলুন আমরা এবার নতুন পড়ার দিকে অগ্রসর হই। যারা ফেসবুক লাইভে অংশগ্রহণ করেছেন আপনারা কিন্তু আপনাদের মূল্যবান মতামত গুলো সবসময় আমাদের কাছে শেয়ার করবেন, কারণ আমরা সবসময় আপনাদের মতামত গুলো গুরুত্বের সহিত দেখে থাকি। আচ্ছা, আজকে আমরা যে অক্ষরটি নিয়ে আলোচনা করব, অক্ষরটি রয়ের নিজের যমজ ভাই। কি ভাই? রয়েরই নিজের যমজ ভাই। নাম কি জানেন? ওর নামটা কি জানেন আপনারা? ওর নামটা হচ্ছে জা। আমরা যেটাকে ছোটবেলা থেকে ঝা নামে চিনি, আমরা ছোটবেলা থেকেই এই অক্ষরটির নাম, অর্থাৎ দেখতে হুবহু রয়ের মতোই, জাস্ট খালি একটি নুক্তার পার্থক্য, যেটা কিন্তু আমি পূর্ববর্তী প্রায় কয়েকটি ক্লাসে বলেছি। যার 29টি অক্ষরের মধ্যে অধিকাংশ অক্ষরগুলো হচ্ছে একটা পরিবারের মতো। ওরা যমজ 2 ভাই, কেউ যমজ 3 ভাই, কেউ আবার যমজ 5 ভাই। যেমন এক দাঁত এরা হচ্ছে 5 ভাই। তারপরে হচ্ছে দাল এরা হচ্ছে 2 ভাই, র এরা হচ্ছে 2 ভাই, জিম এরা হচ্ছে 3 ভাই। এক কথায় প্রত্যেকটা অক্ষর যে কোনো একটা টিমের সাথে সংযুক্ত থাকে। ওই টিমের অধিকাংশ অক্ষরগুলোই দেখতে প্রায় একই রকম। তো র এরাও কিন্তু দুইজন রয়েছে এক টিমে, 2 ভাই রয়েছে। তো আগে ছিল র এবং এখন হলো তার মতোই দেখতে, জাস্ট খালি উপরে একটি নুক্তা দিতে হবে, অক্ষরটির নাম হয়ে যাবে জা, যেটাকে আমরা আগে থেকে ঝা নামে চিনি। আমরা ঝাও বলবো না, যাও বলবো না, আমরা উচ্চারণের দিকে একটু পরে যাচ্ছি। জাস্ট আপাতত এই ঝাটাকে চিনেন। দেখতে পাচ্ছেন আপনারা সকলে ঝা, রয়ের মতোই দেখতে, শুধু উপরে একটি ফোঁটা দিতে হবে অথবা নুক্তা দিতে হবে অথবা বিন্দু দিতে হবে। প্রথমের অবস্থা রয়ের মতোই, জাস্ট খালি উপরে একটি নুক্তা থাকবে। মাঝের অবস্থা রয়ের মতোই, তার নিজ আকৃতিতেই থাকবে।
উপরে একটি নুক্তা থাকবে। শেষের অবস্থা র এর মতোই, নিচ আকৃতিতে থাকবে, উপরে একটি নুক্তা থাকবে। এখানে জাস্ট খালি একটু গোল দাগ দিয়ে দেখিয়ে দিয়েছি। এটা হচ্ছে জায়ের প্রথম অবস্থা, এটা হচ্ছে জায়ের মাঝের অবস্থা, এটা হচ্ছে জায়ের শেষের অবস্থা। তাহলে যতটুকু আমার কাছে মনে হয় স্বাভাবিকভাবে যদি আমরা র কে চিনতে পারি তাহলে জা কে চিনাটা কঠিন কিছু নয়। র আর জা, রটা শুধু ফাঁকা থাকবে আর জা এর উপর একটি নুক্তা থাকবে। তো জায়ের আকার আকৃতি নিয়ে আমি কি আরো খুব বেশি কিছু কথা বলবো, নাকি জা কে আপনারা চিনতে পেরেছেন? র এর মাথার উপর এক নুক্তা দিলে সেটা হয়ে যায় জা। আপনারা কি চিনতে পেরেছেন? যদি চিনতে পেরে থাকেন বা যদি আলোচনার প্রয়োজন না হয় তাহলে কিন্তু আমরা এর উচ্চারণের দিকে যেতে পারবো, সময়টা কিছুটা বেঁচে যাবে। চিনতে পেরেছেন তাই না? আচ্ছা, এটা জাস্ট খালি স্বাভাবিকভাবে আমার দায়িত্ব হলো আপনাদেরকে একটু চিনায় দেওয়া, আর বাদ বাকিটা এটা আপনার ব্রেনে সেভ করে নেওয়ার দায়িত্ব কিন্তু আপনার। জাস্ট খালি এটা কয়েকবার দেখবেন, কয়েকবার পড়বেন, তাহলে তো অটোমেটিক আপনার ব্রেনের ভিতরে এটা সেট হয়ে যাবে। ওকে, তাহলে যা এর আকার আকৃতি যেহেতু আহামরি নতুনত্ব কিছু নেই, আমরা যাকে এভাবে রেখে দিচ্ছি। এবার আমরা যা অক্ষরের উচ্চারণ সম্পর্কে জানি। এই যা অক্ষরটি একটু শীষ দিয়ে উচ্চারণ করতে হয়। কি দিয়ে? শীষ দিয়ে। এটা আবার কিন্তু ওই শীষ না যে ছেলেরা যেটা দেয় এই টাইপের শীষ না, এটা একটা ভিন্ন রকম শীষ। একটু আগাম একটা কথা বলে রাখি, আরবি 29টি অক্ষরের মধ্যে 3টি অক্ষর, আরবি 29টি অক্ষরের মধ্যে 3টি অক্ষর শীষ দিয়ে পড়তে হয়। আরবি 29টি অক্ষরের মধ্যে 3টি অক্ষর শীষ দিয়ে পড়তে হয়। কয়টি অক্ষর? 3টি অক্ষর। আচ্ছা, আপনাদেরকে মনে আছে যে আরবি 29টি অক্ষরের মধ্যে মোটা অক্ষর কয়টি? আপনাদেরকে বলেছিলাম আমি, মনে আছে আপনাদের? 29টি অক্ষরের মধ্যে মোটা অক্ষর কয়টি বলেছিলাম, মনে আছে আপনাদের? 10টা। জি, আরবি 29টি অক্ষরের মধ্যে মোটা অক্ষর হচ্ছে 10টি, অর্থাৎ 10টি অক্ষর মোটা করতে হয়। এই 10টি অক্ষরের মধ্যে আবার 7টি অক্ষর সরাসরি মোটা, আর বাদবাকি 3টি অক্ষর এটা স্থান কাল পাত্র ভেদে মোটা। এটা কিন্তু প্যাচ লাগানোর কোনো কিছু নেই। 10টি অক্ষর মোটা, এই 10টি অক্ষরের মধ্যে 7টি অক্ষর সরাসরি মোটা, জন্মগত ভাবেই মোটা, উৎপত্তিগত ভাবেই মোটা, আর বাদবাকি 3টি অক্ষর এটা হচ্ছে স্থান কাল পাত্র ভেদে মোটা। ঠিক আছে? আচ্ছা, আমরা এই বিষয় নিয়ে সামনে আমাদের ক্লাস আছে, সেই ব্যাপারে তখন আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। তাহলে এখন যেটা আমি বললাম যে আরবি 29টি অক্ষরের মধ্যে 3টি অক্ষর শীষ দিয়ে পড়তে হয়। এই শীষটি আবার 3 ধরনের, একটি হচ্ছে ঝাঁঝালো শীষ, একটি হচ্ছে পাতলা শীষ, একটি হচ্ছে মোটা শীষ। আপনাদেরকে মুখস্থ করতে হবে এরকম না, জাস্ট একটু বুঝার চেষ্টা করুন, একটু বুঝে নেন, এটা অটোমেটিক মুখস্থ হয়ে যাবে। এই ব্যাপারে আমাদের সামনে আরো ক্লাসও আছে। যে 3টি অক্ষর শীষ দিয়ে পড়তে হয়, 3টি অক্ষরের মধ্যে একটি পড়তে হয় ঝাঁঝালো শীষ দিয়ে, একটি পড়তে হয় পাতলা শীষ দিয়ে, একটি পড়তে হয় মোটা শীষ। তার মানে ঝাঁঝালো পাতলা মোটা, ঝাঁঝালো পাতলা মোটা, ঝাঁঝালো পাতলা মোটা, ঝাঁঝালো পাতলা মোটা। 3টি অক্ষর শীষ দিয়ে পড়তে হয়। কয়টি অক্ষর শীষ দিয়ে পড়তে হয়? 3টি অক্ষর শীষ দিয়ে পড়তে হয়। 3টি অক্ষর শীষ দিয়ে পড়তে হয়। 3টি অক্ষর শীষ দিয়ে পড়তে হয়। এক নাম্বার হচ্ছে ঝাঁঝালো শীষ, 2 নাম্বার হচ্ছে পাতলা শীষ, 3 নাম্বার হচ্ছে মোটা শীষ। তাহলে ওদিকে চলে গেল মোটা অক্ষর 10টা, আর এদিকে আবার চলে গেল শীষ দিয়ে পড়তে হবে এরকম অক্ষর 3টি। তো এই 3টি অক্ষরের মধ্যে অন্যতম একটি অক্ষর হচ্ছে যা। এই যা অক্ষরটি ঝাঁঝালো শীষ দিয়ে পড়তে হয়।
ঝাঁঝালো শীষ দিয়ে পড়তে হয়, যে অক্ষরটির নাম হচ্ছে জা। এখন যেমন করে আমরা হা অক্ষর উচ্চারণ করার পূর্বে আগে বাতাস বের করে নিয়েছি, তারপরে ফা অক্ষর উচ্চারণ করার সময় আগে বাতাস বের করে নিয়েছি, ঠিক জা অক্ষর উচ্চারণ করার পূর্বেও আমাদেরকে ঝাঁঝালো শীষ বের করা শিখতে হবে। অর্থাৎ ঝাঁঝালো শীষটা আমরা কি করে আমাদের মুখ দিয়ে বের করতে পারি। ঝাঁঝালো শীষ এখন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি করে শোনাবো, এবং যেই পদ্ধতি বলবো সেই পদ্ধতি মেইনটেইন করে বা সেই পদ্ধতি অনুসরণ করে আপনারাও কিন্তু ঝাঁঝালো শীষ বের করতে পারবেন বলে আমি আশাবাদী বা আমি আশা রাখি। এই ঝাঁঝালো শীষ বের করার জন্য বা জা অক্ষরটি উচ্চারণ করার জন্য জিহ্বার আগা, সামনের, নিচের বড় দুই দাঁতের পেট অথবা আগার সাথে লাগবে। সবাই প্র্যাকটিক্যালি করেন। জিহ্বার আগা, সামনের ওপরের সামনের নিচের, জিহ্বার আগা, সামনের নিচের বড় দুই দাঁতের পেট মানে মাঝখান অথবা আগার সাথে লাগায় দেন। জিহ্বার আগা, সামনের নিচের বড় দুই দাঁতের পেট মানে মধ্যখান, দাঁতের তো গোড়া আছে, আগা আছে, মধ্যখান আছে, সেই মধ্যখানের কথা বলছি। সেই মধ্যখান অথবা আগার সাথে লাগান, আপনার যেটা সুবিধা হয়, সমস্যা নেই। তাহলে লাঠি দিয়ে আমি যেরকম আওয়াজ করছি সেরকম আওয়াজ করার চেষ্টা করুন। অর্থাৎ আমি কিন্তু শুধু বাতাস বের করছি না, আমি একটা আওয়াজ করছি। সবাইকে আওয়াজটা শুনতে পাচ্ছেন? অনেকের কাছে মনে হতে পারে যে হুজুর শুধু এরকম করছে, বাট আপনি একটু ভালো করে একটু দিলের কান দিয়ে অনুধাবন করার চেষ্টা করুন এবং শব্দটার দিকে ভালো করে মনোযোগ করুন। শব্দটি হচ্ছে শুধু যদি আমি বাতাস বের করি তাহলে উচ্চারণ হবে এরকম, কিন্তু আমি করছি আওয়াজ। এই আওয়াজটা নিয়ে আসতে হবে। ইজ্জা অক্ষরটি উচ্চারণ করার জন্য অবশ্যই এই আওয়াজটি আপনাকে আপনার কণ্ঠের ভিতর নিয়ে আসতে হবে, আপনার মুখের ভিতর নিয়ে আসতে হবে, এবং সেটা অবশ্যই জিহ্বার আগা, সামনের, নিচে বড় দুই দাঁতের আগার সাথে লাগিয়ে আপনাকে নিয়ে আসতে হবে। এবং অবশ্যই এটা যদি আপনি একবার লাগাইতে পারেন আর একবার করতে পারেন, এটা আপনার কাছে পানির মতো সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আওয়াজটি শুনতে পাচ্ছেন আপনারা? সবাই নিজ নিজ জায়গা থেকে আওয়াজ কি শুনতে পাচ্ছেন? আওয়াজ কি শোনা যায়? আচ্ছা, এখন যেহেতু আপনারা আওয়াজ শুনতে পাচ্ছেন, এবার সবাই নিজ নিজ জায়গা থেকে একটু ট্রাই করেন তো আওয়াজটা ওরকম হচ্ছে কিনা আপনাদের। একটু ট্রাই করতে হবে। জিহ্বার আগা, সামনের, নিচের বড় দুই দাঁতের আগা অথবা পেটের সাথে লাগিয়ে চেষ্টা করতে হবে। দেখেন, আমি স্পেশালি যদি আমি আমার কথা বলি, আমি কোরআন শিক্ষার কতটুকু খেদমত আমি আপনাদেরকে করতে পারছি জানি না, বাট আমি একটু বেশি টেনশন করতাম ছোটবেলা যখন এই অক্ষরগুলো পড়তাম। স্বাভাবিকভাবে অন্যান্য শিক্ষার্থীর যত দ্রুত হতো আমার ঠিক অতটা দ্রুত হতো না। এখন বলতে পারেন যে হুজুর তাহলে কি আপনি ব্যাকবেঞ্চার ছিলেন? আসলে দেখেন, কে কতটুকু পড়া বুঝতে পারবে বা কতটুকু দ্রুত করতে পারবে এটা কিন্তু ম্যাটার না। ম্যাটার হচ্ছে যে আপনার
বোঝার পরে আপনি কতটুকু সেটা আমল করতে পারছেন, কতটুকু সেটা প্রতিফলিত করতে পারছেন। কারো হয়তো বা একটা বিষয় ধরতে 1 মিনিট সময় লাগে, কারো হয়তো বা 5 মিনিট সময় লাগে, কারো হয়তো বা 10 মিনিট সময় লাগে, বাট সব রেজাল্ট কিন্তু একই হয়। সো কারো হয়তো বা একটু আগে আওয়াজটি শুদ্ধ হবে, আওয়াজটি বের হবে, কারো হয়তো বা 10 বার শোনার পর হবে, কারো হয়তো বা টোটাল ক্লাস শুনেও হবে না, তবে তার হবে। সো এটা নিয়ে কিন্তু বেশি টেনশনের কিছু নাই। আমি প্রথম প্রথম একটু ক্লাসে অমনোযোগী হয়ে যেতাম, আমি ছোটবেলার কথা বলছি। তো পরবর্তীতে আমার উস্তাদ আমাকে বোঝালেন যে হ্যাঁ, এটা হতে পারে, তোমার মুখে হয়তো একটু আসছে না, বাট তুমি হয়তো একটু দেরি করছো, বাট তুমি টেনশন করো না, চেষ্টা করে যাও, দেখবা সবার চেয়ে তুমি ভালো করবা। আলহামদুলিল্লাহ, আমার উস্তাদের কথা কিন্তু সঠিক হয়েছে। সুতরাং অবশ্যই টেনশন দুশ্চিন্তা আমার আসছে না, আমার হচ্ছে না, এই কথা মুখ দিয়ে বেরি করা যাবে না। আপনাকে চিন্তা রাখতে হবে যে সবাই পারতেছে, আমিও পারবো ইনশাআল্লাহ। তাহলে তাহলে মুসলিম খাতুন লিখেছেন, এই আওয়াজটা দেওয়ার সময় কি ওপরের দাঁত জিহ্বার মাঝে লাগানো থাকে? না, ওপরের দাঁত কোথায় লাগলো সেটা মুখ্য বিষয় নয়। আপনার দাঁত তো দাঁতের জায়গায় থাকবে, আপনার জিহ্বা নড়াচড়ার ফলে যে কোনো জায়গায় লেগে যেতে পারে, সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু মূল মাখরাজটা বা জা অক্ষরের মাখরাজটা হচ্ছে জিহ্বার আগা, সামনের নিচের বড় দুই দাঁতের আগার সাথে লাগবে। হুম, তাহলে সবাই সবাই একটু চেষ্টা করুন। এই আওয়াজের সাথে খুব বেশি মানে প্রবলেম নাই আর কি, খুব বেশি ঝামেলা নাই আওয়াজটা নিয়ে। আওয়াজটা হবে তো অক্ষরটা হয়ে যাবে ইনশাআল্লাহ। হচ্ছে আপনাদের হচ্ছে শুধু বাতাস দিবেন না কিন্তু, না শুধু থুতু বের হয়, একটু থুতু বের হয়, এটা হতে পারে, এটা হতে পারে ব্যক্তিভেদে, এটা হতে পারে, সমস্যা নেই, এটা প্রবলেম নেই, এটা আস্তে আস্তে হয়ে যাবে। দেখেন না, প্রত্যেকটা জিনিস যখন নতুন আমরা শিখি কত কঠিন লাগে। সা আগে কত কঠিন লাগতো, হা আগে কত কঠিন লাগতো, খ আগে কত কঠিন লাগতো, বাট এখন কি কত কঠিন লাগে বলেন? লাগে কি? আসলে কিন্তু লাগে না। ঝাঁঝালো শীষ, জি, ঝাঁঝালো শীষ, ঝাঁঝালো শীষ বের করতে হবে। জিহ্বার আগা, জিহ্বার আগা সামনের নিচের বড় দুই দাঁতের আগার সাথে। সবাই নিজ নিজ জায়গা থেকে একটু চেষ্টা করেন, আমরা আবার চেষ্টা করছি। শীষের মতো আওয়াজ না, শীষের মতো আওয়াজ ওটা আরেকটি অক্ষরে আছে, ওটা পাতলা শীষ, বাট এটা ঝাঁঝালো শীষ, আর ঝাঁঝালো একটু ওই ভাইবটা আপনাকে নিয়ে আসতে হবে। না, বাতাস বের হবে না, তেমন কোনো বাতাস বের হবে না, অর্থাৎ আপনি যদি মুখের সামনে হাত দেন কোনো বাতাস অনুভব করবেন না। হুজুর চাপা ব্যথা করে, করুক না ব্যথা। হ্যাঁ, দাঁতগুলো লেগে থাকবে, দাঁতগুলো লেগে থাকবে। দাঁত যদি আপনি ফাঁকা রাখেন তাহলে আওয়াজ বের হবে না। এই আওয়াজটি অর্থাৎ যা অক্ষর উচ্চারণ করার জন্য যে আওয়াজটি আমরা প্র্যাকটিস করছি, এই আওয়াজটি প্র্যাকটিস করার সময় অবশ্যই আপনার দাঁতগুলো লেগে যাবে, অর্থাৎ উপরের পাঠির দাঁত নিচের পাঠির দাঁতগুলো লেগে যাবে, তাছাড়া উচ্চারণ বের হবে না। হালকা একটু বাতাস বের হতে পারে, হালকা একাত্তুক বাতাস বের হতে পারে, জি। ইজ, সরাসরি ইজ বলবেন না, আমরা শুরু করার জন্য আপনার কাছে ইজ মনে হচ্ছে, আসলে ইজ না। আচ্ছা চলুন এবার আমরা সরাসরি অক্ষরটা পড়ি, তাহলে আপনাদের কাছে আরো একটু ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। অক্ষরটা পড়ি, হ্যাঁ। অক্ষরটির নাম হচ্ছে, আমরা ছোটবেলা পড়েছি, এটা হচ্ছে ঝা। ছোটবেলা কি পড়েছি? ঝা, অর্থাৎ বর্গীয় জয়ের পরে যে অক্ষরটি রয়েছে ঝা, তো সেই ঝা আমরা ছোটবেলা পড়েছি। তবে ঝা উচ্চারণ করলে যে একেবারেই অশুদ্ধ হবে তা নয়, বরং আপনি যদি ঝা না বলে যদি ঝা এবং যা
এই দুইটার মাঝামাঝি উচ্চারণ করতে পারেন, এটা একদম পারফেক্ট, শতভাগ বিশুদ্ধ এবং সিফাত অনুসারে উচ্চারণ করা হবে। অর্থাৎ বর্গীয় জ আকার যাও বলা যাবে না, আবার ঝ আকার ঝাও বলা যাবে না। আচ্ছা, আমরা যদি বর্গীয় যা আকার যদি দিই, বর্গীয় জ আকার যা বলি, তাহলে কি হবে? বর্গীয় যা আকার যা, অর্থাৎ জিমের মতো হয়ে যাবে। আবার আমরা যদি ঝা বলি, যে ঝ আকার ঝা, তাহলেও কিন্তু এই অক্ষরটির পরিপূর্ণ হক আদায় হবে না, বা উচ্চারণের হক আদায় হবে না। এজন্য আপনাকে বর্গীয় জ আকার যাও বলা যাবে না, আবার ঝ আকার ঝাও বলা যাবে না। আপনাকে যা এবং ঝা এই দুইটার মাঝখানের একটা উচ্চারণ করতে হবে, লাইক যা, 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 যা। দেখেছেন, প্রথমে যে শব্দটি বা উচ্চারণটি আমরা প্র্যাকটিস করেছি, আওয়াজটি প্র্যাকটিস করেছি, ওই যে হা, ওই বাতাসটা বের করার সঙ্গে সঙ্গে ওই অক্ষরটি উচ্চারণ করেছেন, ঠিক একই রকম ওই একই কায়দায় ওই ঝাঁঝালো আওয়াজটি দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনাকে উচ্চারণ করতে হবে যা, 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 যা। একালিফ টান হবে, একালিফ টান, ঝাঁঝালো আওয়াজ এবং অক্ষরটির নাম যা, যা। এটা দিয়ে আমরা একালিফ টান অর্থাৎ 1 সেকেন্ডের মতো টান দিব। যা, 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 যা। হচ্ছে, আপনাদের হচ্ছে, শুধু শুনলে হবে না, সবাই নিজ নিজ জায়গা থেকে জিহবার আগা নিচের বড় 2 দাঁতের আগার সাথে লাগিয়ে দেন, লাগিয়ে দিয়ে ঝাঁঝালো আওয়াজ করে উচ্চারণ করার চেষ্টা করুন। যা, 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 যা। বলবেন না যা, যা, আবার ঝা, ঝা, দুইটাই দুইটাই আমরা স্কিপ করব, মাঝামাঝিটা করব। যা, যা, যা। কারো যেন আবার এরকম না হয় যে যা, এরকম না হয়, ঠিক আছে? ওটা বেশি অতিরিক্ত করা যাবে না। আপনাদেরকে সবসময় শেখানোর সময় একটু বেশি করে শেখানো হয়, অর্থাৎ ঝাঁঝালো আওয়াজ, বাতাস বের করা। কারণ যখন আপনি একটু বেশি করে শিখবেন, প্র্যাকটিস করতে করতে অটোমেটিক কমে যাবে, আপনি ইচ্ছা করে কমানো লাগবে না, অটোমেটিক একটা নির্দিষ্ট পরিমাণে এসে আপনি লক হয়ে যাবেন। হচ্ছে, অক্ষরটির উচ্চারণ আপনাদের হচ্ছে। জিহ্বার না, জিহ্বার মধ্যখান ওপরে তালুর সাথে লেগে যায় না, লাগলে হবে না। জিহ্বার মধ্যখান অর্থাৎ জিহ্বার যে মধ্য যে জায়গাটা, সেটা ওপরে তালুর সাথে লাগবে না, ফাঁকা থাকবে। হচ্ছে, মোটামুটি হচ্ছে। আচ্ছা, যারা ফেসবুক লাইভে অংশগ্রহণ করেছেন, আপনাদের কি অবস্থা? আপনাদের হচ্ছে? আচ্ছা,
প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট। যত বেশি যে যত প্র্যাকটিস করবেন, সা চলে আসে না, সা তো চলে আসবে না। জিহবার আগা সামনের নিচের, জিহবার আগা সামনের নিচের বড় দুই দাঁতের আগার সাথে লাগিয়ে যা 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 এই যা অক্ষর উচ্চারণ করার সময় কিন্তু আবার গোটাটা হা করিয়েন না। বরাবর আগের কথাই যে হা করবেন না, যতটুকু অন্যান্য অক্ষর উচ্চারণ করার সময় রাখেন 1 আঙ্গুল পরিমাণ ফাঁকা রাখবেন, 1 আঙ্গুল পরিমাণ ফাঁকা রাখবেন। অর্থাৎ এই যে শুরু করছি কিন্তু আমরা আমাদের এই যে আমরা যে আওয়াজটা করছি তখন কিন্তু আমাদের দাঁত এভাবে লেগে থাকবে, ঠিক আছে? লেগে থাকার পরে যখন আমরা যা বলবো তখন একটু মুখটা ফাঁকা হবে। কতটুকু ফাঁকা হবে? সম্পূর্ণ ফাঁকা না, 1 আঙ্গুল পরিমাণ। যা 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 যা, কিনি আঙ্গুল আপনার কনিষ্ঠ আঙ্গুলে সমপরিমাণ ফাঁকা থাকবে। যা 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 যা, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা একটু ঘর পড়ি। হ্যাঁ, ঘর পড়লেও কিন্তু কিন্তু কিছুটা কিন্তু অনেক কিছু বোঝা যায় যে কিভাবে উচ্চারণটা হচ্ছে। চলুন সবাই লক্ষ্য করে দেখুন 1 নাম্বার ঘর। 1 নাম্বার ঘরে যে অক্ষরটি দেখা যায় অক্ষরটির নাম হচ্ছে যা। বর্গীয় জ আকার যাও বলা যাবে না, আবার জ আকার ঝাও বলা যাবে না। মাঝামাঝি উচ্চারণটি করা ট্রাই করতে হবে। যাদের প্রায় 20%, 30%, 50% হয়ে গিয়েছে তাদেরকে তো সাধুবাদ জানাই, লাল গোলাপের শুভেচ্ছা জানাই। কারণ 50% হয়ে যাওয়া মানেই আপনি ধরে নেন বাদ বাকি সময় যদি একটু প্র্যাকটিস করেন, আধা ঘন্টা যদি প্র্যাকটিস করেন তাহলে অবশ্যই আপনারটা হয়ে যাবে। আর সবচাইতে বড় প্র্যাকটিস হলো যখন আপনার মনে হবে ঠিক সেই সময় আপনাকে উচ্চারণ করতে হবে। বিশেষ করে আমাদের যে মা বোন যারা রয়েছেন বর্তমানে অনেক ব্যস্ত থাকেন, তারাবির সালাত, রমজান মাস, রান্না বান্না। তো আমার পরামর্শ হচ্ছে যখন আপনি রান্না বান্না করছেন তখনই আপনি উচ্চারণ করেন না যে হা, খ, যা, রাল, জিম, উচ্চারণ করেন না। সমস্যা কোথায়? আপনি কাজও হলো প্র্যাকটিসও হলো। থালা বাসন মাজুন আর প্র্যাকটিস করুন। ঘর গোছাচ্ছেন, প্র্যাকটিস করছেন, সমস্যা কোথায়? আপনাকে যে ফোন হাতে নিয়েই একেবারে চোখ দিয়ে দেখেই যা অক্ষর দেখে আপনাকে উচ্চারণ করতে হবে এমন তো নয়। এই 29টি অক্ষর সঠিক হয়ে যাওয়া মানে হচ্ছে আপনি কোরআনুল কারীম তেলাওয়াতের জন্য প্রায় 50% প্রিপেয়ার হয়ে গেলেন। আর বাদ বাকি 50% ওটা হচ্ছে নিয়ম কানুন, কোনটার সাথে কোনটা লাগলে কি হবে, কেমনে কেমনে সংযুক্ত করতে হবে, এই নিয়ম কানুন। কিন্তু মূল যেই শব্দ গঠনগুলো এগুলোতেই অক্ষর দিয়েই তৈরি, তাই না? স্বাভাবিকভাবেই তো আমরা যে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ আমরা শিখেছি ছোটবেলায়। দেখেন বাংলা যত শব্দ আপনাকে দেওয়া হোক আপনি সবগুলো পড়তে পারেন। কি করে? ওই শব্দগুলোর আমরা উচ্চারণ জানি, বর্ণগুলোর উচ্চারণ আমরা জানি, সো আমরা প্রত্যেকটা শব্দের উচ্চারণ করতে পারি। ঠিক আরবির ক্ষেত্রে তো একই রকম বিষয়। আপনি জাস্ট অক্ষরগুলো সঠিকভাবে উচ্চারণ করতে শিখুন, বাদ বাকিটা 50% বাকি থাকবে, সেটা হচ্ছে নিয়ম কানুন, তাসবিহ থাকবে। এই 50% যদি হয়ে যায় তাহলে শতভাগ আপনার পড়াটা সহি শুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে 1 নাম্বার ঘর থেকে পড়ছি, সবাই লক্ষ্য করে শুনুন। যা জবর যা, নামের উচ্চারণেও ঝাঁঝালোর শীষ রয়েছে, হারকাতের উচ্চারণেও ঝাঁঝালোর শীষ রয়েছে। তবে নামের উচ্চারণে এক আলিফ টান আছে, হারকাতের উচ্চারণে কোনো টান নেই। যা জবর যা, জাজের জি, জাজের জি, জিম জের জি। দেখেন তো পার্থক্য বোঝা যায় কিনা? জিম জের জি আর জাজের জি, জাজের জি, জিম জের জি আর রাল জের রি। দেখেন প্রত্যেকটা অক্ষরের সাথে কিন্তু আপনাকে কম্পেয়ার করতে হবে, পার্থক্য করতে হবে। সেই ব্যাপারে আমরা সামনে ক্লাস নিব ইনশাআল্লাহ। অর্থাৎ যে সিমিলার যে উচ্চারণগুলো আছে এগুলোর মধ্যে পার্থক্য মূলক একটি ক্লাস হবে সামনে। তাহলে জাজের জি, জাজের জি, জা পেশ জু, জা পেশ জু, জা জবর জা, জাজের জি, জা পেশ জু, জা জবর জা, জাজের জি,
জা পেশ জু, জা জবর জা, জা জের জি, জা পেশ জু, জা জবর জা, জা জের জি, জা পেশ জু, জা পেশ জু, জা জের জি, জা জবর জা। তারপরে 18 নম্বর ঘরটা পড়ছি। জা জবর জা, জা যুক্ত হবে নুনের সাথে জান, জা জের জি, জি যুক্ত হবে নুনের সাথে জিন, জা পেশ জু, জু যুক্ত হবে নুনের সাথে জুন, জান জিন জুন, জান জিন জুন। পড়ে শোনাচ্ছি 28 নম্বর ঘর। হামজা জবর আ, আলিফে যখন জের জবর পেশ অথবা সুকুন তাজদিদ পাওয়া যায়, আলিফকে তখন হামজা বলা হয়। আযুক্ত হবে জায়ের সাথে আজ, 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 আজ। হারকাতের বাম পাশে যদি সুকুন অক্ষর পাওয়া যায়, হারকাতের সাথে সুকুন অক্ষর যুক্ত করে পড়তে হয়। তো এই ছিল মূলত জা অক্ষর। তাহলে জা অক্ষর নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? আর জা অক্ষর নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? জা এর মাখরাজ হচ্ছে জিহ্বার আগা সামনের নিচের বড় দুই দাঁতের আগার সাথে লাগিয়ে, জিহ্বার আগা সামনের নিচের বড় দুই দাঁতের আগার সাথে লাগিয়ে জা, 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 জা। ঝাঁঝালো, ঝাঁঝালো হবে, পাতলা হবে, ঝাঁঝালো হবে, পাতলা হবে। আর মোটা যখনই হবে তখনই কিন্তু জিহ্বার গোড়া উপরের দিকে উঠে, আর পাতলা হওয়া মানেই হচ্ছে জিহ্বার গোড়া উপরের দিকে উঠবে না। যারা ফেসবুক লাইভে রয়েছেন আপনাদের অবস্থা কি? আচ্ছা, তাহলে মোটামুটি ভাবে এই জা অক্ষর আপনার পারবেন না? পারবেন না? পারবেন? আপনারা পারবেন? সকলে পারবেন? সাহস আছে? ইনশাআল্লাহ। কষ্ট হবে, জি নিঃসন্দেহে কষ্ট হবে, তবে আমি আপনাদের সকলকে অভয় দিচ্ছি, এই 29টি অক্ষরের মধ্যে হাতে গোনা আর কয়েকটি অক্ষর আছে কষ্টের, আর বাদ বাকি অক্ষরগুলো এতটাই সহজ। ওই যে মনে আছে না, বা পড়েছেন তা পড়েছেন, এত কষ্ট দিয়েছে আপনাদেরকে? এত কষ্ট কি লেগেছে? জাস্ট খালি বলেছি বা হয়ে গেছে, তা হয়ে গেছে, দাল হয়ে গেছে। ঠিক এরকম আরো অনেক অক্ষর কিন্তু আছে। তো সামনে হয়তো বা কিছু অক্ষর একটু কঠিন আছে, বাদ বাকি সব অক্ষরগুলো একেবারে পানির মতো সহজ, পানির মতো সরল, পানির মতো সোজা। সো টেনশনের কিছু নাই, টেনশনের কিছু নাই। আপনারা জাস্ট একটু ধৈর্য ধারণ করবেন, নিয়মিত ক্লাসগুলো করবেন, নিয়মিত শিক্ষক শিক্ষিকাদের কাছে পড়া শোনাবেন, আপনাদের সমস্যাগুলো তাদের কাছে তুলে ধরবেন। যদি সমস্যা সমাধান নিজে করতে না পারেন, আপনার যিনি শিক্ষিকা রয়েছেন তার কাছে সমস্যাগুলো খুলে মিলে বলবেন, এবং আশা করছি তিনি একটা সুন্দর সলিউশন দিবেন। এবং আমি তো আছি আপনাদের খেদমত ইনশাআল্লাহ। সকলের দ্বারাই সম্ভব, আল্লাহ যদি তৌফিক দান করেন এবং আল্লাহ যদি চান আপনার দ্বারাও সম্ভব। জান্নাতুল মাওয়া আপু, আপনি বলছেন যে আপনি হয়তোবা পারবেন না, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনাকে কবুল করবেন। আমরা সকলের জন্য দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন এই অক্ষরগুলো শেষ করে, তাসবিহ শেষ করে সকলকে পবিত্র কুরআনুল কারীম সহি শুদ্ধভাবে তেলাওয়াত করার সুবর্ণ সুযোগ দান করুন। আমরা সকলেই পড়ছি আল্লাহুম্মা আমিন। হুজুর জিম আর জা
একটু বলে দেন, দুইটা একসাথে হলে কি করে বলবো? জি আমি একটু বলে দিচ্ছি, হ্যাঁ সমস্যা নাই, সকলে শুনুন। হ্যাঁ দেখেন, প্রথমে আমি জিম জবর যা বলবো, তারপরে যা জবর যা বলবো। পার্থক্য আপনারা বুঝুন এবং আপনারা বলবেন যে পার্থক্য হচ্ছে কিনা। ঠিক আছে, প্রথমত আমি বলবো জিম জবর যা, জিম জবর যা, যা জবর যা। পার্থক্য বুঝতে পেরেছেন? পার্থক্য কি হয়েছে কি হয়নি? পার্থক্য হয়েছে। ওকে, আবার আমরা জেড দিয়ে পড়বো, জিম জেড জি, যা জেড জি। পার্থক্য হয়েছে না? ওকে, আবার জিম পেশ জু, যা পেশ জু। হয়েছে পার্থক্য? এই তো পার্থক্য থাকতে হবে। এখন আবার হতে পারে যে হুজুর তাহলে যা এটাও বলছেন পাতলা, আবার রাল এটাও পাতলা, তাহলে এই দুইটা একটু পড়ে শোনান। জি এই দুইটা একটু পড়ে শোনাচ্ছি। প্রথমে রাল পড়বো, রাল জবর রা, যা জবর যা, রাল জের রি, জাল জের জি, রাল পেশ রু, আর যা পেশ জু। সম্ভবত ঝাকে জেডের জায়গাতে ঝাল বলেছি সম্ভবত, যাই হোক সেটা ভিন্ন কথা। উচ্চারণের দিকে লক্ষ্য করুন যে লালটা হচ্ছে পাতলা, ঠিক আছে, যা এটাও পাতলা, তবে দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে শীষ, ঝাঁঝালো শীষ। রাল এটা একদমই শুধু পাতলা, একদম প্লেন, আর যা এটার মধ্যে অবশ্যই ঝাঁঝালো শীষ থাকতে হবে। যা কয় টানতে হবে? যা টানতে হবে একালিফ, কারণ যা লিখতে বাংলা বর্ণমালা একটি বর্ণমালা লাগছে, একটি অক্ষর লাগছে, সুতরাং একটি অক্ষর লাগলে আমরা জানি একালিফ টানতে হয়, আর দুইটি অথবা তিনটি অক্ষর যখন লাগবে তখন 3 থেকে 4 আলিফ টান দিতে হয়। তাহলে আশা করছি আপনাদের আর কোনো বুঝতে অসুবিধা নেই। অক্ষর উচ্চারণ কঠিন লাগছে মনে হচ্ছে, বাট আপনি একটু প্র্যাকটিস করেন, আমি দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আপনার জন্য অক্ষরগুলো উচ্চারণ করা সহজ করে দিবেন ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব যা অক্ষরের মাখরাজটি আমি রেকর্ড করে আপনাদের গ্রুপে গ্রুপে পৌঁছে দেওয়ার ইনশাআল্লাহ। আর ভর্তির ব্যাপারে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? ভর্তির ব্যাপারে কারো কোনো প্রশ্ন আছে? কোনো কিছু বুঝতে পারছেন না বা ভর্তির ব্যাপারে কোনো সমস্যা হচ্ছে, এরকম কোনো কিছু আছে কি, বা জানার কিছু আছে থাকলে লিখতে পারেন, থাকলে লিখতে পারেন।